এক মারাত্মক খবর। ভাবুন একবার, পহেলগাঁওয়ের জঙ্গিরা কোথায় গিয়েছে? পুরো কাশ্মীর ছানবিন চলছে, কোন সার্চিং চলছে, দেখা মিলছে না, পাওয়া যাচ্ছে না, কোথায় তারা? আচ্ছা, এমন না তো কোনোভাবে তারা এই ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সহযোগিতায় চলে এসেছে একেবারে ভারতের দক্ষিণে, সেখান থেকে শ্রীলঙ্কা? হামলাকারীরা কি শ্রীলঙ্কা? এ প্রশ্ন উঠছে। কেন উঠছে এ প্রশ্ন কেন উঠছে? আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন পহেলগাঁও থেকে। মৈত্রেয়ী, আমরা জানি গত কদিন ধরে কিভাবে কম্বিং অপারেশন চলছে, তারপরেও জঙ্গিদের হদিশ মিলছে না। তাহলে জঙ্গিরা শ্রীলঙ্কায় থাকতে পারে, শ্রীলঙ্কায় চলে যেতে পারে, এই তথ্য কিভাবে আসছে? দেখো, শ্রীলঙ্কার যারা এয়ারলাইন থেকে শ্রীলঙ্কা পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে সেখানকার বিমানে, অর্থাৎ চেন্নাই থেকে শ্রীলঙ্কামুখী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানের 6 জন সন্দেহভাজন এমন রয়েছেন যাদের এই পহেলগাঁও জঙ্গি হামলার সঙ্গে যারা সরাসরিভাবে যুক্ত রয়েছেন, এমন ব্যক্তিদের খোঁজ তারা রয়েছেন বলে ইন্ডিয়ান এজেন্সিজের তরফ থেকে জানানো হয়। এবং সুরক্ষা এজেন্সিদের তরফ থেকে জানানোর পরেই কিন্তু সেই জায়গায় তল্লাশি শুরু হয়। যদিও সেই বিমানে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি বলে শ্রীলঙ্কান পুলিশ ফোর্সের স্পোকসপারসনের তরফ থেকে তারা জানিয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের এই ইনফরমেশন যখন ফ্ল্যাগ আউট হয়েছে, তখন এই আশঙ্কাও থাকছে যখন সিকিউরিটি এজেন্সিজ এবং গোয়েন্দা সংস্থার তরফ থেকে সম্ভবত এই হামলাকারী জঙ্গিরা তারা লুকিয়ে রয়েছেন, সেখানে দাঁড়িয়ে ট্রেনে কিভাবে পৌঁছে যেতে পারেন এবং কোথাও গিয়ে কি ওভারগ্রাউন্ড সাপোর্টারদের সহযোগিতায় তারা অতদূর পৌঁছে যেতে পারে, সেই প্রশ্নটাও কিন্তু উঠছে। তবে শ্রীলঙ্কান যারা এয়ারফোর্স পুলিশ এবং এয়ারপোর্ট অথরিটি যৌথ যে তল্লাশি অভিযান চলেছে, তাতে সেরকম কোনো ধরনের সন্দেহভাজনকে পাওয়া যায়নি বলে তারা কিছুক্ষণ আগে শ্রীলঙ্কান পুলিশ ফোর্সের তরফ থেকে জানানো হয়েছে। মৈত্রেয়ী, সঙ্গে থাকো, আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে যাচ্ছে। তাহলে এবার যদি আমরা একবার দেখি যে পাকিস্তানের ছবি, ভারতীয় সেনা জলে, স্থলে, আকাশে প্রস্তুত। তাদের কিভাবে তাদের প্র্যাকটিস চলছে, কিভাবে সেই সব ছবি আপনারা দেখেছেন। গতকালের ছবি যেমন শাহজাহানপুরের যে ছবি আমরা দেখিয়েছি, গঙ্গা এক্সপ্রেস ওয়ের উপরে, সেখানে এয়ার স্ট্রিপ করা হয়েছে, যেখানে দিনে রাতে যখন খুশি প্রয়োজনীয় বিমান নামতে পারে। এই এক্সারসাইজ যখন চলছে, ঠিক সে সময় দেখা গেল পাকিস্তান একটা নাকি মিসাইল টেস্ট করেছে, দাবি করছে পাকিস্তান যে একটা মিসাইল টেস্ট করেছে। পাওয়া যায় এতদিন পর হঠাৎ করে দেখা গেল পাকিস্তান মিসাইল টেস্ট করছে। এটা অবশ্য রুটিন টেস্ট বলেই তারা দাবি করছে, কিন্তু আবার এরই মধ্যে দেখা যাচ্ছে পাকিস্তান রাষ্ট্রসংঘের কাছে গিয়ে আবেদন করছে, আপনারা আসুন, এসে দেখে যান, যুদ্ধ থামান। দ্বিচারিতা। মৈত্রেয়ী, এই দ্বিচারিতার কারণ কি? মানে একেবারে দিশাহারা অবস্থা বলে মনে হচ্ছে। দেখো, স্বাভাবিক এই মুহূর্তে পাকিস্তান করেছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের একেবারে বলা চলে চাপের মুখে ঝুঁকি জেলার মতো অবস্থান দিকে তাদের নিজেদের নাগরিকদের কাছে এটা প্রমাণ করতে হবে যে পাকিস্তান যথেষ্ট শক্তিশালী। এবং যারা সুরক্ষা বিশেষজ্ঞরা রয়েছেন এবং সেনা আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে এটা কোথাও একটা যে যতটা না ভারতকে উস্কানোর চেষ্টা, তার থেকে বেশি নিজেদের নাগরিকদের এটা বোঝানোর চেষ্টা যে তারা যথেষ্ট প্রিপেয়ার রয়েছেন। কিন্তু আদতে তাদের যে কি অবস্থা সেটা তারা বাস্তবে জানেন এবং সেই কারণেই তারা ঝুঁকি নামিয়ে সরাসরি একেবারে ইউনাইটেড নেশনের দরবারে করেছেন এবং একবার নয় বারবার। এই নিয়ে দ্বিতীয়বার তারা ইউনাইটেড নেশনসকে আবেদন জানালেন যেন ভারতের সঙ্গে তারা একেবারে তারা দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং বিপক্ষের যে টেনশন রয়েছে তাকে ডিএসকেলেট করতে তারা সহযোগিতা করেন। এমনকি ভারতীয় সাবকন্টিনেন্টে এসে দুটো পরিস্থিতি খতিয়ে দেখার জন্য তারা অনুরোধ করেছেন এবং একই সঙ্গে অনুরোধ করেছেন ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের একই সঙ্গে যেন বৈঠক ডাকা হয় এবং সেখানে ভারত পাকিস্তানকে অগ্রাধিকার বসানো হয়। তবে তারা একদিকে এটা প্রদান করার চেষ্টা করছে তাদের নিজেদের
নাগরিকরা রয়েছে তাদের কাছে যে তারা ওয়েল প্রিপেয়ার্ড রয়েছে, এবং অন্যদিকে তাদের যে বিষয়টা রয়েছে, অর্থাৎ তারা যে আদতে প্রিপেয়ার্ড, যে তারা সঙ্গে থাকো। আরেকটা ডেভেলপমেন্ট আসছে, আরো একটা গুরুত্বপূর্ণ খবর পাচ্ছি মৈত্রী, সঙ্গে থাকো। এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, তাদের বৈঠক হবে আজ সন্ধে। এই বৈঠক হবে পেহেলগাঁওয়ের ঘটনার পরেই প্রথম এই বৈঠক, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঠিক কি কি বিষয়ে কথা হবে? এর আগেই দেখা গিয়েছে গত দুদিনের মধ্যে প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীর পরিস্থিতি নিয়ে, পেহেলগাঁও পরিস্থিতি নিয়ে কি কথা হতে পারে? অয়ন ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে ফোনে। অয়ন ভট্টাচার্য রয়েছেন, কি খবর পাচ্ছি আমরা? অয়ন, সন্ধ্যেবেলা আজকে পেহেলগাঁওয়ের পরে এই প্রথম ওমর আব্দুল্লাহর সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করতে চলেছেন। অর্থাৎ এর আগে ওমর আব্দুল্লাহ, তোমার মনে আছে, নিন্দা তো করেই ছিলেন এবং নিজেদের শাসনের সময় যে এই ধরনের ঘটনা ঘটেছে তার জন্য দুঃখ প্রকাশও করেছিলেন, ক্ষমাও চেয়েছিলেন। আসলে দায়িত্বটা তো ওমর আব্দুল্লাহর কিছুটা বর্তায়ও, যেহেতু শাসক হিসেবে আছে। এখানে প্রধানমন্ত্রীর সঙ্গে ওমর আব্দুল্লাহর কথা বলা মানে আমরা বুঝতেই পারছি যে আগামী দিনে এই কাশ্মীরে, বিশেষ করে কাশ্মীরিদের নিরাপত্তা নিয়ে, সেনাবাহিনীর তৎপরতা নিয়ে, এই সবটা নিয়েই প্রধানমন্ত্রী ওমর আব্দুল্লাহর সঙ্গে বুঝে নিতে চান যে কোন কোন জায়গায় গাফিলতি আছে, কি মনে করছেন ওমর আব্দুল্লাহ, কোন কোন জায়গায় গাফিলতি ছিল, এবং আগামী দিনে কোন কোন জায়গাগুলোতে আরো বেশি করে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা রক্ষী বা সেনাবাহিনীর তৎপরতা বাড়াতে হবে। এইটাই আগামী এই বৈঠকের উদ্দেশ্য বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। ডেপুটি নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য আমার সঙ্গে ফোনে ছিল। মৈত্রী রয়েছে পেহেলগাঁও থেকে। মৈত্রী, কাশ্মীরে পেহেলগাঁওয়ের ঘটনার পর থেকে টানা পেহেলগাঁওয়ে রয়েছে তুমি, কাশ্মীরে রয়েছে, কাশ্মীরের পরিস্থিতি তুমি দেখছো। আজ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর কথা হবে বা বৈঠক হবে, তোমার জায়গা থেকে, গ্রাউন্ড সিচুয়েশনের জায়গা থেকে তুমি এটা কিভাবে দেখছো? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক হওয়া, তার কারণ ওমর আব্দুল্লাহর সঙ্গে এই বৈঠক। আমরা কিছুদিন আগেই নিউজ 18 বাংলা এক্সক্লুসিভলি তারা কথা বলেছিলাম আমরা ফারুক আব্দুল্লাহর সঙ্গে, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এনসি পার্টির তিনি এই মুহূর্তে তিনি চেয়ারপারসনও। তারা কিন্তু বারবারই তারা অভিযোগ করছিলেন যে সিকিউরিটি যে দায়িত্ব সেটা রাজ্যের হাতে নেই, রাজ্যের যে সরকার তাদের হাতে নেই, এবং ওমর আব্দুল্লাহ যিনি মুখ্যমন্ত্রী তাকে কোনো সিকিউরিটি বৈঠকে ডাকা হয় না এলজির তরফ থেকে, এবং সেখানে দাঁড়িয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে খোদ ওমর আব্দুল্লাহর বৈঠক হওয়া, সেটা কিন্তু যথেষ্টই রাজনৈতিক এবং একেবারে যদি বলা যায় যে সিকিউরিটির দিক থেকেও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং যেটা মনে করা হচ্ছে যে ওমর আব্দুল্লাহর সঙ্গে এই বৈঠক হওয়া মানে দুপক্ষের থেকেই যে কি কি বক্তব্য উঠে আসছে, এবং একই সঙ্গে পাকিস্তানের এই বর্তমানে জম্মু কাশ্মীরের যে পরিস্থিতি এবং পাকিস্তানের সঙ্গে যে এসকেলেটেড পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুজনের মধ্যে বিস্তারিত কথাবার্তা হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে ভারত সরকারের তরফ থেকে কি কি ভাবা হচ্ছে সেই সমস্ত জিনিস সরাসরি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে জানানো হবে। এর আগে যখন বৈঠক ডাকা হয়েছিল, একেবারে এই হামলার পরপরই যখন সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল, সেই সময় কিন্তু একাধিক বিরোধী দল তারা সরব হয়েছিলেন এই প্রশ্ন তুলে যে দল ক্ষমতায় রয়েছে জম্মু কাশ্মীরে তাদেরকে কেন সর্বদলীয় বৈঠকে দিল্লিতে ডাকা হলো না, সেই প্রশ্ন তারা তুলেছিলেন। এবং এবার সেই ক্ষেত্রে দাঁড়িয়েই কিন্তু জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দুদিক থেকে, এক, যে দেশের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাকে এটা জানানো হবে, এবং একই সঙ্গে জম্মু কাশ্মীরের বিষয়ে ওমর আব্দুল্লাহ সিকিউরিটি বিষয় নিয়ে তার কি কি বক্তব্য আছে সেটা তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে জানাবেন। হামলা হওয়ার প্রায় 10 দিন পেরিয়ে গিয়েছে, এবং তারপরে এই বৈঠক কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং যেটা মনে করা হচ্ছে যে প্রত্যাঘাতের ক্ষেত্রেও কোনো পদক্ষেপ নেওয়ার আগে মুখ্যমন্ত্রীকে এই সরাসরি সব বিষয়টা জানাতে চাইছেন প্রধানমন্ত্রী নিজে, এবং সেই কারণেও কিন্তু এই বৈঠক হতে পারে আজ সন্ধ্যের এই বৈঠক। ধন্যবাদ মৈত্রী। অতনু।
কাশ্মীর, কদিন আগেও পাক সেনা প্রধান এই কাশ্মীর প্রসঙ্গে বলতে গিয়ে বলেছিলেন কাশ্মীর নাকি পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধমনী যা গলার এখানে থাকে। তো সেই কাশ্মীরকে আগে পুরোপুরি নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে তারপরেই তো প্রত্যাঘাতে যেতে হবে, এবং সেই প্রত্যাঘাত শুধুমাত্র ব্যাটেল ফিল্ডে হবে না, সেই প্রত্যাঘাত হবে অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে। যেমন পাকিস্তান থেকে কোনো রকম কোনো কিছু রপ্তানি করা যাবে না এদেশে, অর্থাৎ আমাদের দেশে কোনো কিছুই আমদানি করা হবে না পাকিস্তান থেকে, এমনকি ঘুরপথে পরোক্ষেও আমদানি হবে না। পুরোপুরি নিষেধাজ্ঞা পাক পণ্যের উপর। এর আগে পাকিস্তানের রপ্তানিতে নিষেধাজ্ঞা ছিল, আর এবার পাকিস্তানের পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। কতটা চাপ বাড়লো পাকিস্তানের উপর, কি বলছেন শুনুন। ভারতের মাটিতেই আঘাত, কিন্তু ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত, এবং যখন সার্বভৌমত্বের উপর আঘাত হয় তখন ইন্টারন্যাশনাল ট্রিটিস গুলো ধীরে ধীরে বাতিল করা হয়। যেমন আমাদের ইসরায়েলের কাছ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, এইসব দেশের কাছ থেকে হাই টেকনোলজি পাওয়ার কথা বা পাওয়ার থাকে, কিন্তু পাকিস্তানের কাছে আমাদের কিচ্ছু পাওয়ার নেই। 1947 চুক্তি অনুযায়ী পাকিস্তান অকুপাইড যে কাশ্মীর, সেটাও কিন্তু ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটা যদি আমরা আস্তে আস্তে না করি, এই ট্রেড বন্ধ বা ইত্যাদিগুলোকে আপাতত না করা হয়, তাহলে কিন্তু আমাদের স্ট্র্যাটেজিক্যালি ভুল হয়ে যাবে। কোনো একটা পদক্ষেপ কিন্তু ভারত সরকারকে নিতেই হবে এই 26 জনের মৃত্যুর পর। তার প্রিলুড হিসেবে এগুলো করা হচ্ছে, এবার অ্যাকশন পয়েন্টে যাবে।